এই পুলিশের লাজ লজ্জা নেই। অবিলম্বে কলকাতা পুলিশের ডিসি অভিষেক গুপ্তা এবং ডিসি ইন্দিরা মুখার্জি ও কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলকে কাস্টাডিতে নেওয়া উচিত। ওরা পরিবারকে টাকা দিতে গিয়েছিল। নির্যাতিতার বাবা মা যা বলেছেন তাতে এক মুহূর্ত দেরি করা উচিত নয়। তার অভিযোগ আরজি করের ভাঙচুর থেকে শুরু করে তথ্য প্রমাণ লোপাট সবটাই মমতা ব্যানার্জির নির্দেশেই হয়েছে। তার মোবাইল ফোন হেফাজতে নিলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। শুভেন্দু বলেন, আগে শিক্ষা জেলে গিয়েছে, এরপর খাদ্য জেলে গিয়েছে। বারাসতে মুখ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জেলে গিয়েছেন। এবার নারায়ণ গোস্বামী সহ তার সাগরেদরাও জেলে যাবে। শুভেন্দুর অভিমত, এই প্রতিবাদ থামার নয়। নবান্ন অভিযানে 200 জন জেল খেটেছে, এখনো 24 জন জেলে আছে। আমার নামে 72টা মামলা হয়েছে, তাই ভয় দেখিয়ে লাভ নেই। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। অসভ্য বর্বর, অসভ্য বর্বর, এই পুলিশের লাজ লজ্জা নেই। অবিলম্বে অভিষেক গুপ্তা ডিসি এবং ইন্দিরা মুখার্জিকে কাস্টডিতে নেওয়া উচিত, সঙ্গে বিনীত গোয়েল। নির্যাতিতার আমাদের ডাক্তার বোনের পিতৃদেব যা বলেছেন, এরপরে তো এক মুহূর্ত দেরি করা উচিত। এগুলো হচ্ছে চোর পুলিশ, তোলাতুলি। এখানে সারা রাত্রি ধরে গাড়ি এ তা প্রতিবাদ থামার নয় ভাই। নবান্ন অভিযানে 200 জন জেল খেটেছে, আজকেও বেল পেয়েছে, এখনো 24 জন জেলে আছে। সবাই বলছে আরো থাকবে, আমরা প্রস্তুত। আমার নামে তো 72টা করেছি, প্রস্তুত। ওসব ভয়টা দেখালে লাভ নেই। সব মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে। মমতা ব্যানার্জির মোবাইল ফোন হেফাজতে নিলে সব পেয়ে যাবে। আরে 2 জন প্রশ্ন করলে হ্যাঁ অবশ্যই যাবে। তো 2 বছর ধরে বলছি, সবাই ভাবছে এমনি বলছি। প্রথমে বলেছিলাম শিক্ষা যাবে, গেছে। পরে বলেছি খাদ্য গেছে, বালু গেছে। বারাসাতের মুখ্যমন্ত্রী ছিল বালু। আবার বলে গেলাম নারায়ণ গোস্বামীও যাবে, ওর এখানে আর বাকি যে কটা ছাঁট মাল আছে সবগুলো যাবে, দেগঙ্গা রানী সুরের মতো। বিনীত গোয়েল ডিসি অভিষেক গুপ্তা ইন্দিরা মুখার্জিকে কাস্টডিতে নেওয়া উচিত। পরিবারকে টাকা দিতে গেছিল। মমতা ব্যানার্জির নির্দেশে বিনীত গোয়েল করেছে, ওই জন্য সরাচ্ছে না। বিনীত গোয়েল ধরা পড়লে মমতা ব্যানার্জির নাম বলে দেবে বাঁচার জন্য। প্রসঙ্গত, প্রশাসনের বিরুদ্ধে এবার একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন আরজি কর কাণ্ডে অভয়ের বাবা মা। যে অভিযোগ শুনলে রীতিমতো আপনাদেরও মনে হবে এই ভয়ঙ্কর ঘটনার জন্য আসলে কে কতটা দায়ী। রীতিমতো জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এবার পুলিশের বিরুদ্ধে টাকা দেওয়ার মতো ভয়ঙ্কর অভিযোগ তুললেন অভয়ের বাবা মা। এখানেই শেষ না করে তিনি বলেন, পুলিশ নাকি রীতিমতো মিথ্যে কথা বলছেন। কলকাতা পুলিশের একের পর এক অভিযোগ তুললেন আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের বাবা। গত 9 অগস্ট মেয়ের দেহ উদ্ধারের পর থেকে পুলিশ যেভাবে কাজ করেছে তাতে মিথ্যাচারেরও অভিযোগ তুলেছেন অভয়ের বাবা মা। অভয়ের বাবা মা তারা কি বলছেন শোনাবো আপনাদের। 12টা থেকে বিকাল 7টা পর্যন্ত আমরা আরজি কর হসপিটালে পৌঁছে ছিলাম, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে কি কথাও বলেনি। আমরা দেহ রেখে দিতে চেয়েছিলাম, আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম। 3 থেকে 400 ফুট আমাদের ঘিরে যেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়িতে গিয়ে 400 থেকে 400 ফুট আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু এমন অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না। সবাই হিলে যাবে তোমার দাহ করতে বাঁচতে। কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন, আমার মেয়ে আমরা ছিলে কোথায় ভাই, শ্মশানের যে খরচ, সেই খরচটা কি করেছে কারা আমরা জানতে পারিনি। কিন্তু আজ পর্যন্ত কেন করা হয়েছে, কেন আমার মেয়ে আত্মার বলতে খুব কষ্ট হয়েছে যে লাস্টের সময় হতো সে ভেবে গেছে যে আমার বাবি এই কত টাকা বাবি খরচা করতে পারলো না।
কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে। এই প্রশ্নের উত্তরটা আমার কে দেবে? যখন আমার মেয়ে বেরো আমার ঘরে সাহায্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন। এর পাশাপাশি তিনি আরো অভিযোগ করেন যে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বারবার মিথ্যে কথা বলছে। তিনি কি বলেছেন শোনাব আপনাদের। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছি, মিথ্যাচার করছি। কারণটা কি কারণে আমরা করছেন এই জিনিসটা? তাই থেকে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আসছে, আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে? পুলিশ, প্রশাসন, না হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য ভবন? সকাল 8:10 এই আরজিকর হসপিটালে এসেছিল রোগী পরিষেবা দেওয়ার জন্য, অসুস্থ লোককে সুস্থ করার জন্য। আজকে এই হসপিটালে সে বলি হয়ে গেছে দুর্বৃত্তদের পাল্লায় করে, দুর্বৃত্তরা তার জীবনটা শেষ করে দিয়েছে। আজকে তার এতদিনের স্বপ্ন, এবং আমি যে 62 বছর ধরে যে স্বপ্ন চিন করে গড়ে তুলেছিলাম, একটা রাতের মধ্যে আমাদের জীবনটা পুরো উলটপালট করে দিয়েছে। আমার মনে কতগুলো প্রশ্ন এসছে, আমি শুধু মিডিয়ার কাছে সেই প্রশ্নগুলি যাচ্ছি। প্রশ্ন এক, পুলিশ আমরা এখন জানতে পারছি আর্থিকর যে আউটপোস্ট আছে তারা 10 মিনিটে আমার মেয়ের এইরকম পরিণতি খবর পায়, কিন্তু তারপরেও কিন্তু ওরা কোনো আমার মেয়ের কোনো শারীরিক পরীক্ষা করেনি, যেটা তাদের প্রথম কাজ ছিল, সেটা কিছু করেনি। দ্বিতীয়টা, বেলা 11টার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে করেছে, তারা কোনো মেডিকেল টেস্ট করলো না, আগেই তারা করেছে। ঠিক আছে, কেন করেছে এটা সেটা তারাই জানে, তারাই উত্তর দেবে। আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি 12:10 আমার সেই মেয়ের মুখ দেখতে 3 ঘন্টা 3.5 ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয়, এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে। ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে, আমাদের কিন্তু ভেতরে ঢুকতে হবে। এটা কি কারণে? এই প্রশ্নটা আমার উত্তর চাই। পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন? পোস্টমর্টম তো সাধারণত 4-5টার মধ্যে করা উচিত ছিল, কিন্তু দেখা গেল 6টার আগে পোস্টমর্টমটা হলো, 6টা থেকে শুরু হলো। আমি এফআইআর করলাম তাড়াতাড়ি। কি হলো, আমি 6:30 থেকে 7টার মধ্যে এফআইআর করলাম। আমার এফআইআর এর রেজিস্টার হলো কখন? নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।